কক্সবাজার লক্ষ্মীপুর সহ বিভিন্ন স্থানে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ডুবেছে বাসাবাড়ি সড়ক, পানিবন্দী কয়েক লাখ মানুষ। বৃষ্টির পানিতে আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে পানি জমে গেছে, বাড়িঘরে রান্না করতে পারতেছে না, চুলার মধ্যে পানি ঢুকে গেছে। আগস্ট রাজশাহীতে ছাত্র জনতার উপর গুলি করা যুবলীগ নেতা গ্রেফতার, রুবেলের বিরুদ্ধে মাদক বাণিজ্য সহ নানা অপকর্মের অভিযোগ। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা দিদার হত্যার ঘটনায় মামলা হয়নি, মরদেহ পরিবারে হস্তান্তর, বিচারের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ। রাস্তার পথে সন্ত্রাসীরা হামলা করে, এতে আমার জামাই মৃত্যুবরণ করে। এই পোস্ট দেখে আমি আমার হাজবেন্ডের নাম্বারে ফোন দিই। ফোন দেওয়ার পর একজন পুলিশ অফিসার ফোনটা রিসিভ করে, তখন বলেন যে উনি মারা যান। জামালপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ঢাল বানিয়ে জমি দখলের অভিযোগ মির্জা আজমের বিরুদ্ধে, উচ্ছেদ করা হয় চরের কয়েকশো পরিবারকে। ওই বালির মধ্যে আমাদের বাড়ি আসছিল, 2.5 বিঘা সম্পদ, ওন থেকে বাড়ি ভেঙে দিচ্ছে। 300-350 মতন ঘর আসছিল। তোমরা কালকা থেকে এই বাড়ি ঘর সরাবা, হ্যাঁ যদি না সরাও তাহলে সব থানা মধ্যে নিয়ে যাবো। কুমিল্লায় ইট ভাটার কর্তৃত্ব নিয়ে নৈরাজ্য, সরকার পতনের পর এবার দখলে নিতে চায় বিএনপি, জমি ফিরে পেতে চান কৃষকরা। 1 বছরের টাকা দিব, এই দাম বিক্রি করতে তো আমার 5 বছর টাকা দিতে। একে একে 3টা নিষেধাজ্ঞার পর চূড়ান্ত নিষেধাজ্ঞা দেওয়ার পরে তারা এই ব্রিক ফিল্টার কার্যক্রম চালায়। সবাইকে আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন। সাগরের নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া সহ থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে কক্সবাজারের 9 উপজেলায় দেখা দিয়েছে ভয়াবহ জলবদ্ধতা, পানিবন্দী কয়েক লাখ মানুষ। বন্যার ধাক্কা না কাটতেই আবারও জলমগ্ন নোয়াখালী, লক্ষ্মীপুরের নিম্নাঞ্চল। বিভিন্ন স্থানে জেলে সহ ডুবেছে মাছ ধরার ট্রলার, উদ্ধার হয়েছে এক জেলের মরদেহ। চারিদিকে অথই জল, যেদিকে দু চোখ যায় শুধুই প্লাবন চিত্র, ভাসছে জনপদ। সাগরের লঘুচাপের প্রভাবে 3 দিন ধরে টানা বৃষ্টি কক্সবাজারে। এতে উখিয়া, রামু, চকরিয়া, পেকুয়া সহ 9 উপজেলার নিম্নাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা, ডুবেছে রাস্তাঘাট, বাড়িঘর। প্রশাসনের হিসেবে পানিবন্দী লক্ষাধিক মানুষ। এই 2 মাসে কয়েকবার কাঁচা রাস্তা, কাঁচা ঘরবাড়ি বিলীন হয়েছে। গরিব অসহায় মানুষগুলো খুবই বিপর্যস্ত। তবে এইবারের পানিটা খুব বেশি। বাড়িঘরে রান্না করতে পারতেছে না, চুলার মধ্যে পানি ঢুকে গেছে। আমাদের সব বাচ্চা কাচ্চা এখন কালকে থেকে না খেয়ে অনেক হাহাকার করতেছে। প্রায় 10,000 মানুষ এখন পানিবন্দী হয়ে আছে। এখানকার প্রায় 20টি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা এখনো পর্যন্ত প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাইনি। চারপাশে বড় ধরনের বিল্ডিংগুলো আছে, তার কাছে আছে নিজে, এখন আমরা আশ্রয় নিচ্ছি। বৃষ্টি আর ঝড়ো বাতাসে কয়েক এলাকায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন, খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। কক্সবাজারে 5 ট্রলার সহ শতাধিক জেলে নিখোঁজের দাবি করেছে ট্রলার মালিক সমিতি। উদ্ধারও হয়েছে মরদেহ, বাড়ছে দুশ্চিন্তা, ভোগান্তি। 3 দিন পর্যন্ত আমরা চলাফেরা করতে অনেক কষ্ট হয়েছে। এত যুগে পানি, অনেক বৃষ্টি, পানিগুলো ভাই কোনো দিকে যাইবার কোনো ফোন নাই। বন্যার ধাক্কা কাটতে না কাটতেই লক্ষ্মীপুরে রাতভর বৃষ্টিতে আবারও পানি জমেছে নতুন নতুন এলাকায়। এতে জেলার 20টি ইউনিয়নের প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। উত্তাল মেঘনা নদীও। আগে যে বন্যার পানি ওখানে নিষ্কাশন হয় নাই, তারপরে বৃষ্টির পানিতে আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে পানি জমে গেছে, আমরা বাসা থেকে বাড়িতে পারি না। আমাদের বিদ্যুৎ নাই, পানি নাই, তারপরে গ্যাস নাই, এগুলো নিয়ে আমরা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আছি। জনদুর্ভোগ আগের চেয়ে চরম পর্যায়ে পৌঁছেছে, কিন্তু আমরা প্রশাসনে কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। নোয়াখালীতেও একই চিত্র, রাতভর বৃষ্টিতে প্লাবিত হয়েছে ঘাসিয়ার চর, ঢালচর, নলচিরা সহ বিচ্ছিন্ন দ্বীপগুলো, পানিবন্দী কয়েক লাখ মানুষ। এছাড়া উপকূলের আরও কয়েকটি এলাকাতেও ভোগান্তি চরমে। এক মাজা হানি
ভিতরে আমরা বাঁচতে আছি, আমরা কোন যাইবার হাত নাই। কালকে রাত্রের বৃষ্টি আরো পানি বাই গেছে, মা বোনেরা চলাফেরা অনেক কষ্ট হয়েছে, বাথরুম নিয়ে অনেক কষ্ট হইতেছে। সমুদ্র উত্তাল থাকায় উপকূলে জেলেরা তীরে ফিরেছেন। সমুদ্র ও নৌবন্দরগুলোতে জারি আছে সতর্কতা। জারিন অর্নি, যমুনা নিউজ। জলাবদ্ধতার পরিস্থিতি জানাতে লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনিস কবির। আনিস, বন্যার মতো এমন দুর্যোগ পার না করতেই লক্ষ্মীপুরে বৃষ্টি, জলাবদ্ধতা, প্লাবিত এলাকাগুলোর সবশেষ চিত্র আপনার কাছে বিস্তারিত জানতে চাই। নানসি, আসলে যেটি আপনাকে জানিয়ে রাখি যে গত কয়েকদিন যাবৎ বন্যা ছিল, এখনো কিন্তু বন্যার পানি কিন্তু বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আছে। আর এই গত কালকে থেকে রাত্রে থেকে বৃষ্টি এবং জোরালো বৃষ্টি এবং দমকা হাওয়া, এতে করে কিন্তু স্থানীয়দের মাঝে আরো আতঙ্কিত বিরাজ করছে। কারণ এই বন্যার পানি যে জলাবদ্ধতা রয়েছে, জলাবদ্ধতার উপরে এখন বৃষ্টি না নামার কারণে এখন থেকে কিন্তু সেদিকে কিন্তু এখন মানুষ কিন্তু দুর্ভোগে পড়ে আছে। যার একটি মাত্র কারণ হচ্ছে লক্ষ্মীপুর জেলার যে খালগুলো রয়েছে, সেই খালগুলো বিভিন্ন স্থানে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি করার কারণে কিন্তু সেই পানিগুলো ঠিকমতো নেমে যেতে পারে না। এর কারণে একটি মাত্র সমস্যা দেখা দিচ্ছে, যা প্রশাসন থেকে এখন পর্যন্ত সেরকম কোনো কার্যক্রম করা হয়নি। এতে করে মানুষের দুর্ভোগ কিন্তু পড়ে আছে। মানুষ কিন্তু যে চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব যে লক্ষ্য যে খালগুলো রয়েছে এবং বিভিন্ন যে জলাবদ্ধতা সৃষ্টি করা আছে, সেগুলো যেন দ্রুত নিষ্কাশন করে দেওয়া হলে কিন্তু খাল পানিগুলো নেমে যেত। কিন্তু সেই ক্ষেত্রে গত দুদিন কিন্তু রৌদ্রালো আকাশ থাকলেও কিন্তু সেটি করা হয়নি। কিন্তু আজকে কিন্তু বৃষ্টি থাকার কারণে সেখানে কিন্তু পানি কিন্তু জমে যায়। আস্তে আস্তে কিন্তু মানুষের কিন্তু বন্যা কবলিত এলাকা থেকে আরও কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। এতে করে মানুষ কিন্তু দুর্ভোগে পড়ে আছে। কারণ এই বন্যা কবলিত এলাকায় কিন্তু পানি আস্তে আস্তে বাড়তেছে, যার কারণে মানুষের দুর্ভোগ বাড়তেছে। তবে এই জলাবদ্ধতা দূর করার জন্য একটি মাত্র কারণ হচ্ছে খালগুলো নিষ্কাশন করে দেওয়া, তাহলে কিন্তু পানিগুলো নেমে যাবে, না হলে কিন্তু মানুষের দুর্ভোগ বাড়তে থাকবে। নানসি। আনিস, আপনাকে ধন্যবাদ। নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। চলতি মাসে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই। সকালে আবহাওয়া বিষয়ক এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। আজকেও সারা দেশে অনেক জায়গায় আপনার ভারী বর্ষণ হবে, অনেক জায়গায় ঝিরঝির বৃষ্টি হবে, সারাদিনই বৃষ্টির ভিতরে থাকবে, যেহেতু একটা দেশের ভিতরে স্থল নিম্নচাপ আছে। তবে এই স্থল নিম্নচাপটা আপনার গ্র্যাজুয়ালি এটা আপনার উত্তর পশ্চিম দিক সরে যাচ্ছে, অর্থাৎ হচ্ছে আজকে সন্ধ্যা লাগাত বা তারপরে এটা ওয়েস্ট বেঙ্গল দিক চলে যাবে। বন্যার পানি নামতেই লক্ষ্মীপুরে রহমতখালী নদী তীরে দেখা দিয়েছে তীব্র ভাঙন। স্রোতের চাপে বিলীন হচ্ছে বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন থামাতে নেওয়া হয়েছে ব্যবস্থা। চোখের সামনে বিলীন হচ্ছে জমি ও বাড়ি। ভিটামাটি হারিয়ে সর্বশান্ত হচ্ছে অনেক পরিবার। বন্যার পানি নেমে যেতেই লক্ষ্মীপুরে শুরু হয়েছে নদী ভাঙন। গেল কয়েকদিনে রহমতখালী নদীর ভাঙনে সর্বশান্ত হয়েছে দুই পাড়ের 5 শতাধিক পরিবার। আমি সর্বহারা, আমার স্বামী নেই, আমি বিধবা। এখন আমার কোন যামু, কই থাকমু, আমার এই আস্থানা নাই। নদী ছিল অনেক দূরে, কিন্তু এই এক সপ্তাহের ভিতরে ভাঙতে প্রায় 1.5 কিলোর মতন ভাঙি, মানুষের বাড়িঘর দুয়ার সবকিছু ভাঙি চুরি সব তছনছ হয়ে গেছে। ঝুঁকিতে সদর উপজেলার ভবানীগঞ্জ, পিয়ারাপুর, টুমচর, কালিরচর সহ 10 গ্রাম। ভাঙন অব্যাহত থাকলে কয়েকদিনেই গ্রামের পর গ্রাম বিলীন হওয়ার আশঙ্কায় স্থানীয়রা। আমরা নদী ভাঙ্গা, আমরা সব সর্বহারা হয়ে গেছি। আঙ্গে একে 3টা বাড়ি নদী লই গেছে, ঘর বাড়ি সব ভাঙ গেছে। এখন শুধু ঘর বিড়ে আছে, ঘর চলা হালান লাগবে। আশপাশের জেলা থেকে বানের পানি নেমে যাওয়ার সাথে ভাঙছে নদীর দুই পাড়। এই দুই পাড়ে অন্তত 6 একর জমির ভাঙন হয়েছে। এই 6 একর জমির উপরে অনেক ঘরবাড়ি ছিল, প্রায় 2 কিলোর উপরে ভাঙছে পর্যন্ত। এখন দিন প্রতি সেকেন্ডে নদী ভাঙতে আছে। পানি উন্নয়ন বোর্ড বলছে বেশি ভাঙন কবলিত এলাকা চিহ্নিত করে এরই মধ্যে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থায়ী প্রোটেকশন করতে সময় সাপেক্ষ বিষয়, এই জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমরা যেখানে ভাঙন প্রবণতা বেশি সেখানে আমরা অস্থায়ী তীর প্রতিরোধ কাজ ইতিমধ্যে শুরু করেছি। টুমচরে আমরা শুরু করেছি ইতিমধ্যে, আর 2-1 দিন ভিতরে বাকি স্থানগুলোতে আমরা শুরু করতে পারবো বলে আশা রাখি আর কি। নদীর 10টি পয়েন্টে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। রাজশাহীতে 5 আগস্ট ছাত্র জনতার উপর 2 হাতে 2 পিস্তল নিয়ে গুলিবর্ষণকারী যুবলীগ নেতা রুবেল ধরা পড়েছে। গত রাতে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব। সেদিন সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় 2 শিক্ষার্থী। রুবেলের বিরুদ্ধে মাদক ব্যবসা সহ নানা অভিযোগ, একাধিক মামলাও রয়েছে।
5 আগস্টের দৃশ্য রাজশাহী নগরীর আলুপট্টি এলাকা। দুই হাতে দুই পিস্তল নিয়ে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ। গুলি ছুটছেন যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই দৃশ্য। সরকার পতনের পর গা ঢাকা দেন রুবেল। শুক্রবার কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। র্যাব কুমিল্লা থেকে গ্রেপ্তার করছে। এখন আমাদের কাছে কিন্তু হ্যান্ডওভার করা হয়নি। আমরা ওদের সাথে যোগাযোগ করতেছি র্যাবের সাথে। সেদিন আলুপট্টিতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় 2 শিক্ষার্থী। এ ঘটনায় রুবেল সহ আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মীর নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ। মামলাগুলো তদন্তাধীন। এখন আমরা তদন্তে আছে। এখন আমরা যখন ওনাকে যেহেতু উনি হয়েছে অ্যারেস্ট হয়েছে, ওনাকে এনে আমরা জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য পাওয়া যায়। রুবেল রাজশাহী মহানগর যুবলীগের সদস্য। এর আগে নগরীর 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীও ছিলেন তিনি। তার নামে মাদক, হত্যা চেষ্টা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক সৈকত আলী দিদার হত্যার ঘটনায় মামলা হয়নি, এখনো আটকও হয়নি কেউ। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দাফন করা হবে ঢাকার জুরাইন কবরস্থানে। এদিকে দিদার হত্যার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বৃষ্টি স্নাত দিনে গোপালগঞ্জ 250 শয্যা হাসপাতালের মর্গের সামনে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা দিদারের পরিবার। ময়নাতদন্ত শেষে মরদেহ বুঝে নিতে এসেছে স্বজনরা। ফেসবুকে একটা পোস্ট দেখতে পাই যে গোপালগঞ্জে যারা আসছিলেন এদের উপর হামলা হয়। সেই পোস্ট দেখে আমি আমার হাজব্যান্ডের নাম্বারে ফোন দিই। ফোন দেওয়ার পর একজন পুলিশ অফিসার ফোনটা রিসিভ করে, তখন বলেন যে উনি মারা যান। আওয়ামী লীগ সন্ত্রাসীরা অতর্কিত হামলা করেছে। জিলানী সাহেব আসছিল তার বাসায় আসার জন্য, রাস্তার পথে সন্ত্রাসীরা হামলা করে, এতে আমার জামাই মৃত্যুবরণ করে। বিএনপি নেতাকর্মীরা জানায়, শুক্রবার স্বেচ্ছাসেবক দলের পথসভায় অংশ নিতে টুঙ্গিপাড়ায় যাচ্ছিলেন কেন্দ্রীয় নেতাকর্মীরা। পথে ঘোনাপাড়া মোড়ে ব্যানার ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে তাদের উপর হামলা চালায় স্থানীয় আওয়ামী কর্মী সমর্থকরা। পরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। আহত হয় গণমাধ্যম কর্মীসহ অন্তত 40 জন। ঘটনাস্থলের কাছেই বাংলালিংক টাওয়ার এলাকা থেকে উদ্ধার করা হয় শওকত আলী দিদারের মরদেহ। আওয়ামী লীগের স্থানীয় নেতা, আওয়ামী লীগের স্থানীয় কমিশনার, যেটা আমি শুনেছি, তাদের নেতৃত্বে এই জায়গাতে হামলাটা করে। বিভিন্ন দিক থেকে ডাল, সড়কি, রামদা, স্থানীয় ফুলকচি, স্থানীয় অস্ত্র নিয়ে যখন তারা ব্যাপক হারে হামলা করে, তো তখন এবং ভাঙচুর শুরু করে, তখন আমাকে নেতৃবৃন্দ পিছু হটে। ঘটনার প্রতিবাদে গোপালগঞ্জ সহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে স্বেচ্ছাসেবক দল। জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি তাদের। শওকত আলী দিদার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক। 3 পুরুষ ধরে রাজধানীতেই বসবাস তাদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। আজও আশুলিয়া গাজীপুর শিল্পাঞ্চলের 60টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। অন্য কারখানায় যোগ দিয়েছেন শ্রমিকরা, চলছে উৎপাদন। সকালে বৃষ্টি উপেক্ষা করে কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা। নিরাপত্তা নিশ্চিতে টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশের একাধিক টিম। গুরুত্বপূর্ণ স্থানে উপস্থিত আছে শিল্প পুলিশ। গেল কয়েকদিনে শ্রমিকদের বিক্ষোভের মুখে উত্তপ্ত হয়ে ওঠে শিল্পাঞ্চলের পরিবেশ। মালিকরা অভিযোগ করেছেন বহিরাগতরা নানাভাবে নৈরাজ্য তৈরি করছে। রাস্তাঘাটে কোথাও কোনো মানুষের জটলা নেই, কোনো ধরনের সহিংসতা নেই। কিছু কিছু 2-1টা ফ্যাক্টরিতে ওই দাবি দাওয়াগুলো নিয়ে তারা ম্যানেজমেন্টের কাছ থেকে একটা সমাধান চাচ্ছে। কাল থেকে সব পোশাক কারখানা খোলা রাখার আহ্বান জানিয়েছেন উপদেষ্টারা। অন্যথায় সুযোগ নেবে তৃতীয় পক্ষ। তারা জানান, গার্মেন্টস খাতের অস্থিরতা নিরসনে কাজ করছে একটি সেল। শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে উদ্যোক্তারা হুঁশিয়ারি দিয়েছেন, আগামীকাল কোনো ধরনের ভাঙচুর হলে শ্রম আইন অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেওয়া হবে। বিজিএমইএ আয়োজিত ত্রিপক্ষীয় সভায় আজ এসব কথা জানানো হয়। সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, তৈরি পোশাক খাতের সমস্যা দ্রুত সমাধান না হলে শ্রমিক মালিক কেউই লাভবান হবে না, সুযোগ নেবে তৃতীয় পক্ষ। আর শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন,
সমস্যা সমাধানে কাজ করছে সরকার গঠিত সেল। এ সময় এফবিসিসিআই এর সাবেক সভাপতি AK আজাদ বলেন, কষ্ট করে গত মাসের বেতন পরিশোধ করা হয়েছে। কারফিউ আর আন্দোলনের কারণে উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল। এরই মধ্যে 270টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলেও দাবি করেন তিনি। বলেন, ডিসেম্বরের মধ্যে আরও কয়েক গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। সংগঠনের নেতারা বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে ইউরোপের লোকজন পোশাক কেনা কমিয়ে দিয়েছে। এখানে ষড়যন্ত্র যে নেই তাও কিন্তু না, এটাই আসলে আমাদের ইনভেস্টমেন্টের শ্রেষ্ঠ সময়। কারণ বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে, একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আমরা আমাদের দিকে যদি বাইরেদেরকে নিয়ে আসতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ। এখন আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমরা এই সুযোগটা তাদেরকে দেবো কিনা। আমরা শ্রমিক সংগঠনগুলোকে এই ব্যাপারে অনুরোধ জানাবো যে আপনাদের অ্যাসোসিয়েশনগুলো সেই জায়গায় এগিয়ে আসে। আপনাদের অনেক অভিযোগ আছে, আপনাদেরও অনেক অভিযোগ আছে। এই অভিযোগগুলো সমাধানের জন্য কিন্তু গ্রিভেন্সের একটা কমিটি করা হয়েছে। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভা করেছে সমন্বয়করা। ঠাকুরগাঁয়ে সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় প্রতিনিধি দলের মিশু আলী, রকিব রানা সহ আরও অনেকে। সভায় আহত ও তাদের পরিবারের কথা শুনেন তারা। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা ও তাদের পাশে থাকার আশ্বাস দেন প্রতিনিধি দলের সদস্যরা। বিকেলে ঠাকুরগাঁও বড় মাঠে ছাত্র জনতা সমাবেশ অনুষ্ঠিত হয়। নওগাঁয় সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার, কুবরাতুল আইন কানিজ, আল রাকিব সহ আরো অনেকে। বক্তারা স্বাধীন বাংলাদেশে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় খুলনা বিভাগীয় সমন্বয়ক ওয়াহিদুজ্জামান, মাহমুদা গিনি, নাদিরা শাহরিয়ার সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় সমন্বয়করা নিহতদের পরিবারের সাথে মতবিনিময় করেন। পরে তারা জেলার নানা ধরনের অসঙ্গতি ও বৈষম্য তুলে ধরেন। কুমিল্লায় 3 ফসলি জমিতে চলছে ইট ভাটার কাজ। উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানের যোগ সাজশে পরিবেশ অধিদপ্তর বৈধতা নিয়েই চলছে এই কাজ। এতদিন আওয়ামী লীগের 2 সাবেক এমপি সুবিধাভোগী থাকলেও এবার দখল চায় স্থানীয় বিএনপি। এদিকে 1 যুগ পরও কৃষি জমি ফেরত পেতে আন্দোলন করছেন কৃষকরা। কুমিল্লা মুরাদনগরের চয়নিকা ইটভাটা। আওয়ামী লীগের সাবেক এমপির এই ইটভাটার দখল নিতে উপস্থিত বিএনপির কর্মী সমর্থকদের একাংশ। যদিও তাদের দাবি ইটভাটা রক্ষা করতেই এই অবস্থান। জানা যায়, প্রায় 1 যুগ আগে জোরপূর্বক অন্যদের জায়গা ভাড়া নিয়ে ইটভাটা গড়ে তোলেন কুমিল্লা 3 আসনের সাবেক এমপি জাহাঙ্গীর আলম সরকার। 5 অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ইটভাটায় হামলা চালায় ক্ষুব্ধ জনতা। বিএনপি সরকার ক্ষমতায় চলে আসছে এই মনে করে তারা এই বহিরাগত লোক এনে আপনার আজকেও আক্রমণ করার চেষ্টা করছে, পূর্বেও তারা আক্রমণ করছে। তবে এর আগে এখানে পরিবেশ বিরোধী এই ভাটা চালাতো আওয়ামী লীগের আরেক সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ। সরকার পরিবর্তনের পর আবারও কৃষি জমি উদ্ধারে আন্দোলনে নেমেছে ভুক্তভোগীরা। 5 বছর টাকা জানি, 1.5 লাখ 1.5 লাখ টাকা আছে। 1 বছরের টাকা দিব, এই দাম দিচ্ছে করতে তো আমার 5 বছর টাকা দিতেছে। পুরো বিলটাকে ওনারা কাইটা লেভেল করে ফেলছে, তছনছ করে ফেলছে। এখানে কৃষি ফসল হওয়ার মতো আর এখানে কোনো উপায় নাই। একে 3টা নিষেধাজ্ঞার কর চূড়ান্ত নিষেধাজ্ঞা দেওয়ার পরে তারা এই ব্রিক ফিল্টার কার্যক্রম চালায়। তখন আমরা বাধ্য হয়ে ভূমি পরিবেশ মন্ত্রীর কাছে জমা দিই, কৃষি মন্ত্রীর কাছে জমা দিই। কিন্তু প্রশ্ন উঠেছে, 3 ফসলি জমিতে ইটভাটার কাজ চলে কি করে? পরিবেশ অধিদপ্তরে গিয়ে জানা যায়, তৎকালীন উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানের ছাড়পত্র নিয়েই বৈধতা পেয়েছে ইটভাটাটি। কৃষি অনাপত্তি দিয়েছিল যে 3 ফসলি জমি 9 মর্মে, এছাড়া বনের অনাপত্তি রয়েছে এবং এছাড়া স্থানীয় চেয়ারম্যান যিনি আসছেন তিনিও অকৃষি মর্মে এটার অনাপত্তি প্রদান করছেন। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস উপজেলা নির্বাহী প্রশাসনের। আমি এরকম কোনো অভিযোগ ঠিক পাইনি, সেই বিষয়টা খতিয়ে দেখবো। আর যেহেতু এটা ল্যান্ড রিলেটেড ইস্যু, আমার মনে হয় এটা হচ্ছে যে সংশ্লিষ্ট সরকারি কমিশনের ভূমি উনি ভালো বলতে পারবেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ চান ভুক্তভোগী কৃষকরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।
জামালপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ঢাল বানিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বিরুদ্ধে। অত্যাচার করে ব্রহ্মপুত্র নদের চরের কয়েকশো পরিবারকে উচ্ছেদ করা হয়। বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস করার অজুহাতে একটি পার্ক নির্মাণ আর জমির ব্যবসা করার পরিকল্পনা ছিল মির্জা আজম ও তার সহযোগীদের। সরকারি টাকায় সীমানা প্রাচীর ও সেতুও নির্মাণ করা হয়। সাগর ফরাজির অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয়টি আজ। জামালপুর শহরে ব্রহ্মপুত্র পারে এই খোলা জায়গায় একসময় ছিল জনবসতি। 2018 সালে কয়েকশো পরিবারকে উচ্ছেদ করে এখানে শুরু হয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ। অভিযোগ আছে শহর রক্ষার অজুহাতে বাদ দিয়ে নদের একটি অংশকে মেরে ফেলা হয়। 2023 সালে শহরের 5 রাস্তায় একটি ভবনে শুরু হয় শেখ ফজিলাতুন্নেসা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঠদান। প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য নাওভাঙ্গাচরের ব্রহ্মপুত্র নদের 16.5 একর জমি নেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের জন্য জমি বন্দোবস্ত নিলেও মূলত মির্জা আজম, পৌর মেয়র সানোয়ার হোসেন সহ তাদের সহযোগিতার পরিকল্পনা ছিল এখানে একটি পার্ক নির্মাণের। স্থানীয়দের নানাভাবে অত্যাচার করে আশেপাশের আরও প্রায় 9 একর জমি দখলে নেয় তারা। একটি সেতু থাকা সত্ত্বেও জনস্বার্থের দোহাই দিয়ে পাশে নির্মাণ করা হয় আরেকটি ব্রিজ। ওই বালির মধ্যে আমাদের বাড়ি আসছিল, 2.5 বিঘা সম্পদ থেকে বাড়ি ভেঙে দিচ্ছে। আঙ্গুর উপরে যে বাড়ি ঘর ভাঙার জন্য এনে করো যে খাট জায়গা আমাদের চাওয়া ইয়ারা আগর করে পারিবারে বাইকে আগরে পাতাই লাগবে জায়গা দিচ্ছে, এটা আগর টাকা পয়সা দেয়। আমাদের আবাদের জায়গা আছিল আর এখানে প্রায় 300-350 মতন ঘর আছিল। তোমরা কালকা থেকে এই বাড়ি ঘর সরাবা, হ্যাঁ যদি না সরাও তাহলে সবটি থানা মধ্যে নিয়ে যামগা। বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের 19 সদস্যের মধ্যে বর্তমানে মির্জা আজম সহ বেশিরভাগই পলাতক। 2 জন সিন্ডিকেট মেম্বারও আত্মগোপনে। এমন অবস্থায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। তাদের ব্যক্তিগত পরিসরের যা দায়ভার সেটা আমরা কেন নিব? আমরা স্টুডেন্ট, আমরা পড়তে এসেছি, আমরা আমাদের ক্যারিয়ার করতে এসেছি, যেন সুষ্ঠুভাবে পড়াশোনা করতে পারি এবং কি ক্যাম্পাস থেকে সুষ্ঠুভাবে একটা মানসম্মত পয়েন্ট নিয়ে সার্টিফিকেট নিয়ে যেন বের হইতে পারি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 26 একর জমি লিজ ও কেনার কথা বললেও তাদের ওয়েবসাইটে আছে 30 একর জমিতে ক্যাম্পাস তৈরির কথা। বৈধভাবে জমি নেওয়া হয়েছে বলে দাবি তাদের। 99 বছরের জন্য লিজ, তার ডকুমেন্ট এখনই আমার কাছে আছে। আমরা অন্যদের কাছ থেকে ক্রয় করেছি, সেই জমিগুলো আমাদের নামে অলরেডি মিউটেশন হয়েছে, এই ডকুমেন্টও আমার কাছে আছে। আর যে 4 একরের একটু বেশি, আমরা এখন ক্রয় প্রচেষ্টায় অব্যাহত আছি। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আমরা চাই ব্রহ্মপুত্র নদের যে মূল ধারা সেটাকে খনন করা, এই বালু অপসারণ করে মূল ব্রহ্মপুত্রকে উদ্ধার করা। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য যে বিশ্ববিদ্যালয়ে ব্যক্তি মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের জন্য বাউন্ডারি ওয়াল পৌরসভার টাকায়, যেটাও গভর্নমেন্টের টাকা, এবং ব্রিজ গভর্নমেন্টের টাকায় করাটা টোটালি এটা আইন বহির্ভূতভাবে হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। নদের নাব্যতা ফিরিয়ে আনার কথাও জানান কর্মকর্তারা। অবৈধ দখলদারের কবলে পড়ে যারা জমি হারিয়েছে বললে আপনারা অভিযোগ করছেন, তারা যদি আমাদের কাছে লিখিত অভিযোগ দেয় সেই বিষয়টি আমরা তদন্ত করে দেখব। 8 কোটি 31 লাখ টাকা ব্যয়ে পৌর পার্কের নামে নাওভাঙ্গা গ্রামে প্রায় 1,500 মিটার সীমানা প্রাচীর নির্মাণ করেছে পৌরসভা। এর ভেতরে বিশ্ববিদ্যালয়ের জমিও আছে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। কুমিল্লার বুড়িচংয়ে বাস চাপায় 2 পথচারী নিহত হয়েছে। তারা সম্পর্কে দাদি ও নাতি। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী এশিয়া লাইন পরিবহনের একটি দ্রুত গতির বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় তারা। মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশ। নিহতদের বাড়ি কুমিল্লা সদর উপজেলার রাচিয়া এলাকায়। রাজধানীর পূর্বাঞ্চলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের নামে বরাদ্দ দেয়া সব প্লট বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয়রা। দুপুরে 11 নম্বর সেক্টরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, যাদের জমি বা বাড়ি অধিগ্রহণ করা হয়েছে অগ্রাধিকার ভিত্তিতে তাদের আগে প্লট দেওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত 60% ক্ষতিগ্রস্তই তা পায়নি। শেখ হাসিনার পরিবারের নামে থাকা 10 কাঠা করে 6টি প্লট অনিয়মের মাধ্যমে বরাদ্দ দেয়া হয়েছে বলেও দাবি করেন তারা। এছাড়া বিশেষ ক্ষমতায় পাওয়া সব প্লটের বরাদ্দ বাতিল সহ 5 দফা দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এখন আমরা পর্যন্ত আমাদের
আওয়ামী লীগ সরকার, স্বৈরাচারী সরকার, তারা আমাদেরকে কোনো মূল্যায়ন দেয় নাই, তারা দিয়েছে তাদের নিজস্ব লোকদেরকে। আমরা ক্ষতিগ্রস্ত এবং আদিবাসী সবাই আসছি এখানে আমাদের প্লট আদায় করার জন্য। আমরা 5 কাঠার প্লট আবেদন করছিলাম, আমাদের 3 কাঠা দিছে। কেন 3 কাঠা দিবে? আদিবাসী যারা সঠিক প্লট পায় নাই, ক্ষতিগ্রস্ত পায় নাই, তাদেরকে প্লট যেন পরীক্ষিতভাবে প্লট দেওয়া হয়। 2018 সালের সাতক্ষীরার ভোমরা বন্দরের এক শ্রমিক হত্যাকাণ্ড আবারও আলোচনায়। ঘটনা 6 বছর পর সম্প্রতি মামলা হলেও কিছুই জানে না নিহতের পরিবার। দাবি বাদীকেও তারা চেনেন না। এজাহারের তথ্যেও রয়েছে বিভ্রান্ত। মামলাটি সদর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। 2018 সালের 28 মে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় ভোমরার খলিলুর রহমানকে। 2 দিন পর উদ্ধার হয় তার গুলিবিদ্ধ মরদেহ। ডিবি কিংবা থানা পুলিশ মোটরসাইকেল গিয়ে ওর লিগের মাথায় কালো কাপড় বেঁধে ধরে নিয়ে গেছে। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি। তার 2 দিন পরে দেখলাম লিগেন বাকালে আগুন পুড়িয়ে লাশ পড়িয়েছে। ঘটনার 6 বছরেও আইনি ব্যবস্থা নেয়নি পরিবারটি। হঠাৎ গেল 8 সেপ্টেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেন জাফর নামে একজন। এতে পুলিশ সহ আসামি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। এ বিষয়ে কিছুই জানা নেই বলে দাবি পরিবারটির। তার নামে হয়েছে, সে তারা এসেছে যে আমার নামে এরকম হয়েছে, তো তোমরা কি জানো? তা আমরা বলতেছি না, আমরা তো জানিই না। মামলার তথ্যে রয়েছে বিভ্রান্তি। ঘটনাটি 2014 সালের 10 জুলাই উল্লেখ করা হয়েছে। নিহত খলিলুরকে কখনো ভাই কখনো চাচা বলছেন বাদী। জীবিত বাবাকে দেখানো হয়েছে মৃত। মামলায় দেখানো হয়েছে আপনি মৃত। আমি তো এখনো মরি যাইনি, আমি বেঁচে আছি, আমি এখনো মরিনি। মামলায় আসামির তালিকায় রয়েছেন ভোমরা বন্দরের কয়েকজন ব্যবসায়ী সহ জামায়াত নেতা। সবারই দাবি ষড়যন্ত্র। অভিযোগের তীর আফসার আলী ও তার সহযোগী আছাদুর রহমানের বিরুদ্ধে। ফোন নাম্বার আছে আমার নামে, এই 3 জনকে দিয়েছে। এর কারণ তার সাথে রাজনৈতিক মতানৈক্য। মিথ্যা মামলা হয়েছে, যে কারণে আজকে আমাদের এখানে পদার্পণ। এই আফসার সাহেবকে আমরা ভোমরা ইউনিয়ন থেকে অবাঞ্ছিত ঘোষণা করলাম আজকে থেকে, এবং তার সমস্ত কার্যক্রম আমরা প্রতিহত করব। অভিযুক্ত আফসার আলী 2024 সালের 7 জানুয়ারি সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর আসনে ছিলেন ডামি প্রার্থী, আর আছাদুর রহমান ভোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। মামলার বাদী জাফর আহমেদ ভোমরা এলাকার যে ঠিকানাটি দিয়েছেন সেখানে তাকে কেউ চিনছে না। শহরের উত্তর কাটিয়া এলাকার যে ঠিকানাটি দিয়েছেন সে বাড়িতে তাকে পাওয়া যায়নি। কাগজে দেয়া ফোন নাম্বারটিও বন্ধ। স্থানীয়রা বলছেন জাফর আহমেদ একজন প্রতারক। মামলা পরিচালনাকারী হিসেবে নাম থাকা আইনজীবীর দাবি তার স্বাক্ষর জাল করা হয়েছে। আমার সই স্বাক্ষর জাল করে এই কেসটা দাখিল দিয়েছে, আমি কিছু জানি না। এই যে জাফর আহমেদ না, আমি চিনি না। মামলাটি তদন্তের জন্য সাতক্ষীরা সদর থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।